নমস্কার। গল্পের তরী থেকে আমরা এখন লাইভে এসে গেছি প্রথমবার। এবারের যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটা হচ্ছে গুগা বাবা, মানে গুপি গাইন বাঘাবাই। তো এখানে আমরা কিছু জন আছি কলাকুশলীরা, যারা বিভিন্ন গল্পের চরিত্রগুলোতে পাঠ করেছেন, এবং শুধু পাঠই নয়, এনারা প্রত্যেকেই বিভিন্নভাবেই নিজেদের অবদান রেখেছেন গল্পতে। শুধুমাত্র মানে অভিনয় বা পাঠ নয়। যেমন এক এক করে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিক থেকে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন সোমতীর্থ গাঙ্গুলি, আমাদের মধ্যে একজনই, গল্পের তরীর একজন। তিনি ভূতের রাজার চরিত্রে অভিনয় করেছেন। সকলেই জানেন এখানে প্রত্যেকটা কে কে চরিত্র রয়েছে, তাই জন্য আর আলাদা করে কোনো সাসপেন্স রাখছি না। এখানে যারা সবাই জানে যে ভূতের রাজার একটা চরিত্র রয়েছে, সেই চরিত্রে অভিনয় করেছে সোমতীর্থ গাঙ্গুলি। এরপরে সোমতীর্থদার পাশ থেকে যে ছবিটা যার দেখা যাচ্ছে তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌধুরী। পৃথ্বীরাজ চৌধুরী শুধুমাত্র এখানে একটা চরিত্র অভিনয় নয়, এখানে সুন্দর রাজার চরিত্রে তিনি অভিনয় করেছেন, তার সাথে সাথে তিনি এই গল্পের সাউন্ড ডিজাইনের দায়িত্বেও রয়েছেন। তো গল্পটা আমরা রিলিজ করছি 2 অক্টোবর, মহালয়ার দিনকে। তো সেদিনকে যে গল্পটা আপনারা শুনতে পাবেন পুরোটাই সাউন্ড ডিজাইনটা তাঁরই করা। এরপরে দেখা যাচ্ছে যাকে নিচে, আমার ঠিক ছবির নিচে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন শুভদীপ সাহা, শুভদীপ দা। তিনি রয়েছেন চরিত্রে, দারোগার চরিত্রে রয়েছেন, এবং আরো বিভিন্ন চরিত্রে তিনি কণ্ঠদান করেছেন। এবং ফাইনালি আমাদের মধ্যে একজন ডাক্তারবাবু রয়েছেন, সোহিনীদি। তো সোহিনীদি আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন, এবং এখানে সব থেকে বেশি গুরুত্বটা তার। কি কারণে? কারণ এই গল্পে তিনি পুরো গল্প পাঠটাই তিনি করেছেন, মানে পুরো গল্পটাকে পরিচালনা তিনিই করেছেন বলতে গেলে। মানে ডিরেক্টরস ব্যাপারটা আলাদা, কিন্তু গল্পটাকে পুরোটা বয়ে নিয়ে যাওয়া যে কাজটা থাকে সেটা হচ্ছে ন্যারেশনের কাজ, সেইটা করেছেন একমাত্র সোহিনীদি। তো একে একে পরিচয় হলো। এবারে প্রশ্নগুলো নিয়ে আমরা আসবো যে কি রকম ভাবে আমরা কাজটা করলাম, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এটা একটা বেসিক্যালি আড্ডা। তো সেটাই আমরা রাখবো আপনাদের সামনে, যে কিভাবে আমরা কাজগুলো করেছি সেই সম্পর্কে কিছু কথাবার্তা। তো প্রথমে শুভদীপ দাকে জিজ্ঞেস করব যে গুপি গাইন বাঘাবাইন তো একটা আমাদের কি বলবো কালজয়ী একটা সৃষ্টি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো সেখানে ধরো আমরা সেটাকে গল্প হিসেবে যতটা না পড়েছি তার থেকে বেশি সেটা সিনেমা দেখে আমাদের কাছে বেশি সেটা পরিচয়। কারণ হচ্ছে সত্যজিৎ রায়, তার তার নাতি, তিনি সেই গল্পটা নিয়ে তার মতো করে অ্যাডাপ্ট করে সেটাকে যেভাবে সিনেমায় ফুটিয়ে তুলেছেন, সেটা আরো বেশি করে আমাদের কাছে কালজয়ী করে তুলেছে এই গল্পটাকে। তো এখানে প্রশ্ন এটাই যে কতটা আলাদা এই গল্পের সঙ্গে আমাদের যে সিনেমাটা যেটা আমরা দেখেছি সেইটার তফাৎটা কতটা থাকে? তফাৎ অনেকটাই রয়েছে। কারণ আমরা যখন একটা গল্প পড়ি, তো সেটা একটা আমাদের নিজেদের ইমাজিনেশনের মাধ্যমে আমরা সেটাকে গ্রহণ করি। কিন্তু সিনেমাতে আমরা যখন মানে 10 জন যখন গল্প পড়ছি, সেখানে আলাদা আলাদা প্রত্যেকের ইমাজিনেশন পাওয়ার রয়েছে, সেটা এক একজন এক একভাবে কল্পনা করছে। কিন্তু একটা মুভি যখন তৈরি হচ্ছে, তখন ডিরেক্টর সেই জিনিসটাকে সেইভাবেই মানে প্রেজেন্ট করছেন যেখানে 10 জনেই কিন্তু সমান দেখতে পাচ্ছে। তো ফলে সেই হিসেবে একটা বিরাট পার্থক্য। এবং গুপি গাইন বাঘাবাইন আমরা যদি খেয়াল করি, সত্যজিৎ রায়ের তার অনেক আগেই তিনি কিন্তু মানে কালার পিকচার শুরু করে দিয়েছেন, রঙিন সিনেমা যেগুলো। কিন্তু গুপি গাইন বাঘাবাইনটাই একমাত্র সাদা কালোতে। এটা একটা প্রশ্ন অনেকের মনে থাকতে পারে যে এটা সাদা কালোতে কেন হলো। কারণ তার আগে অনেক মুভি, কাঞ্চনজঙ্ঘা থেকে আমার যতদূর মনে পড়ছে ওনার কালার পিকচার শুরু। কিন্তু গুপি গাইন বাঘাবাইনটাই সাদা কালোতে হয়েছিল এই কারণে, কারণ মুভির বাজেট অনেক বেশি ছিল। হ্যাঁ, মানে সেই সময় সমস্ত কিছু করতে আমরা মানে সমস্ত যে বিভিন্ন জিনিসগুলো যদি মানে খেয়াল করি মুভিতে,
আমরা যেমন ভূতের রাজা একটা কথা বলছেন, সেটা আমরা একটা পড়ছি, কিন্তু সেই রকম একটা প্রেজেন্টেশন তৈরি করা সিনেমায়, যেটা একটা অসাধারণ জিনিস লাগে ওই রকম ভাবে জিনিসটাকে দেওয়া। তো সেটা একটা কারণ যে আমি এই জন্য সিনেমার কথা বলছি, যে সিনেমাটা একটা অন্য জিনিস যেন চোখের সামনে দেয়। হ্যাঁ, সেটা একটা মানে কৃতিত্ব সিনেমার। গল্প পড়লে তো একটা রকম ভাবে অবশ্যই সেটারও একটা আলাদা স্বাদ আছে, কিন্তু সিনেমাটা একটা অসাধারণ। তো সেটাই আমার জাস্ট একটু আগে এই কথাটা মনে হচ্ছিল, যে ওই সত্যজিৎ রায়ের সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম নিজের ইচ্ছেতেই। তো সেটা করতে গিয়েই বিভিন্ন জিনিস পড়াশোনা করতে গিয়ে দেখা গেছিল যে এই একটাই কারণ, যে মানে ওই সিনেমাটা এত বাজেট বেশি হয়েছিল, যে উনি সাদা কালোতে বানাতে বাধ্য হয়েছিলেন। এবং এই যে বিভিন্ন আমরা দেখতে পারি যে মানে কারসাজি যেগুলো, হুম, যে আলো ছায়ার খেলা, এই মানে মিউজিক, ভূতের রাজার যে কণ্ঠস্বর, হ্যাঁ, সেটার যে একটা আলাদা পিচে যাচ্ছে, এই সমস্ত কিছুগুলো, মানে এটা একটা অন্য জিনিস। এটা এখনো মানে ছোটবেলাতে দেখেও যেরকম একটা অনাবিল আনন্দ পেতাম, এখনো ব- বয়স হতে চললো, এখনো সেই একই জিনিস পাই সবাই, আমার মনে হয় তাই। পৃথ্বীরাজ দাও স্বীকার করবেন, সোমতীর্থ দা, সোহিনীদি, সবাই স্বীকার করবে এক বাক্যে যে এটা একটা আলাদা জিনিস, এবং একই রকম সেই স্বাদটা দেয়। আচ্ছা, এবার সোহিনীদের কাছে আমি যাই, যে শুভদীপদার কথার ক্লু ধরেই আমি বলতে চাই যে এই যে শুভদীপ দা বললো যে কথাটা, যে সিনেমাটাই আমাদের মাথায় গেঁথে গেছে আর কি। যে কিভাবে আমরা দেখেছি সেই ভূতের নাচন ওখানে আমরা দেখেছি, সেটা এতক্ষণ ধরে একটা সিনেমায় হয়েছিল, তার জন্য আলাদা একটা সেগমেন্ট রাখা হয়েছিল একটা অনেকটা সময় ধরে। এবং তারপরে ভূতের রাজার একটা সেখানে এন্ট্রি, এবং সেখানে একটা মানে অসাধারণ একটা ডিজাইন সেই জায়গাটা মানে করা হয়েছিল। সেইখান থেকে কি মনে হয় যে আহ, যে এই যে সিনেমাটা যে মাথায় গেঁথে গেছে, সেখান থেকে মানুষ বেরিয়ে কি শুধু গল্পটার প্রতি আর কোনো 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 আলাদা উল্লেখযোগ্য কিছু রাখতে পারবে গুরুত্ব? সত্যি কথা বলতে কি, সিনেমাটার তো একটা অমরত্ব, একটা আলাদা ব্যাপার আছেই, কিন্তু গল্প বইটা পড়ার যে একটা মজা, সেটা কিন্তু গল্পটা না পড়লে উপলব্ধি করা যাবে না। এবং গল্পের বইয়ের সাথে সাথে সেই যে ছবিগুলো, প্রত্যেকটা পাতায় যে ছবিগুলি রয়েছে, সেইগুলো যদি আমরা একটু মানে আমরা কেন, আমরা তো ছোটবেলায় অনেকেই এই বইটা পড়েছি। এবং আহ সত্যি কথা বলতে কি, এই যখন আমরা এই গল্পের থরির উদ্যোগে এই যখন আমরা নাটকটা করছিলাম, আহ শ্রুতি নাটকটা করছিলাম, তখন বারবার আমরা ছেলেবেলায় ফিরে যাচ্ছিলাম। এবং এটা বলার জায়গা রাখে না যে আমাদের লেখক শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উনি আহ একেবারে ছোটদের মনটাকে বোধহয় গুলে খেয়েছিলেন, তাদের মানে মনের যে চাহিদাগুলো সেই সময় তিনি বোধহয় উপলব্ধি করেছিলেন বলে এই চরিত্রগুলো আজও অমর। এবং আহ গুপি গাইন বাঘা বাইন আমাদের বাঙালিদের কিন্তু প্রথম সুপার হিরো, এটা আমাদের মানতেই হবে। একদম একদম। আজকালকার আজকালকার বাচ্চারা হয়তো মার্ভেল কমিক্স এর মধ্যে ডুবে রয়েছে, অ্যান্টম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান। আমার মনে হয় যে এই গল্পের তৈরি এই যে প্রচেষ্টা, এটার মাধ্যমে তারা অন্তত একবার হলেও আমাদের, তাদের বাবা মায়েদের বা দাদু ঠাকুমাদের যুগের, কারণ এই গল্পটা বোধহয় 1915 সালে লেখা হয়েছিল, সে সেই যুগে আর একবার হলেও কিন্তু ফিরে যাবে এবং এই সুপার হিরোদের কথা মনে করবে নিশ্চয়ই। আর সব থেকে মজার ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে এই যে একটা ম্যাজিক্যাল একটা পরিবেশ তৈরি হয়েছে, এই যে একটা একটা বেশ জাদুর একটা আমেজ তৈরি করা হয়েছে, সবকিছুর কিন্তু একটা ছোট্ট মানে দুজোড়া জুতো, এটাই কিন্তু একটা জাদুকে মানে প্রতিস্থাপন করতে যথেষ্ট। আর দুজোড়া জুতো এবং সেইটাই কিন্তু হাততালি, এখানে একটা সব থেকে হাততালির বড় ব্যাপার আছে। হুম, মানে বিশাল কিছুর দরকার নেই, হুম। খালি দুজোড়া জুতো। এবং আহ এইটাই যদি আমরা আমাদের বাচ্চাগুলোর মনের মধ্যে ঢোকাতে পারি। আর কিছু কিছু জিনিস যেটা আমার ভীষণ মন কেড়েছে এই গল্পের মধ্যে, এবং সেটা বারবার আমরা উল্লেখ করব, যে সব থেকে প্রথম জিনিস হচ্ছে বন্ধুত্ব।
হ্যাঁ, যেটা শিশুদের মনের মধ্যে আমরা মানে একদম ছোট থেকে আমরা তৈরি করতে পারি, বা যে বন্ধুত্বের যে একটা বন্ডিং, এবং সেটা যে মানে মানে হাত ছাড়বো না, যে কোনো পরিস্থিতিতেই একে অপরের পাশে থাকবো, সেখানে মানে মানে জঙ্গলে জন্তু জানোয়ারই আসুক কিংবা রাজাই যুদ্ধ করতে আসুক, যে কোনো পরিস্থিতিতে বন্ধু কিন্তু একে অপরের পাশে আছি। এবং দ্বিতীয়ত যেটা আমার মনে হয়েছে যে এই যে চারিদিকে একটা যুদ্ধের পরিবেশ, যুদ্ধ এই কারণেই বলছি কারণ আমাদের দৈনন্দিন জীবনেও তো আমরা লড়াই করছি, কখনো নিজের সাথে, কখনো বাচ্চারা স্কুলে যে যাচ্ছে, পড়াশোনার লড়াই, চাকরির জগতে লড়াই, এই লড়াই তো রয়েছে, কিন্তু এই লড়াইয়ের মধ্যেও সব থেকে একটা সুন্দর ভূমিকা নিচ্ছে যে তার মধ্যেও কোথাও এত অশান্তির মধ্যেও কিন্তু একটু শান্তি পাওয়া, এবং সেটা হচ্ছে গানের মধ্যে বা সঙ্গীতের মধ্যে বা বাদ্যের মধ্যে। এটা একটা খুব সুন্দর একটা জিনিস যেটা আমাদের বারবার অনুপ্রেরিত করতে পারবে। আর বাচ্চাদের তো সুন্দর করে মানে এত সহজভাবে লেখা বইটা যে বারবার তারা আবার পড়তে চাইবে। আর যদি পড়তে নাও চায়, গল্পের তৈরি রয়েছে, আমাদের এই গল্পটা শুনুন, আমার মনে হয় আপনারা আবার শৈশবে পৌঁছে যেতে পারবেন, আর বড়রা আবার একটু নতুন করে ভাবনা চিন্তা করতে পারবেন আর কি। দারুণ ভাবে বলেছেন সোহিনী, ঠিক ঠিক। আচ্ছা, এই 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 সোহিনীদের কথা যে একটা ম্যাজিক্যাল ব্যাপার, ঠিকই, কথাটা ভীষণ সত্যি যে ম্যাজিক্যাল ব্যাপার, যে স্ক্রিনে ওই যে বারবার করে যে কথাটা উঠে আসছে, ভূতের রাজা, ভূতের রাজার ম্যাজিক্যাল ব্যাপার একটা, ভূতের রাজার জন্যই পুরোটা সম্ভব হয়েছে। গোপীবাগা গল্পটা দাঁড়িয়ে আছেই ভূতের রাজার ওপরে, কারণ ভূতের রাজা যদি বর না দিত তাহলে হয়তো এত কিছু ম্যাজিক্যাল ঘটতেই পারতো না। তো এই ভূতের রাজা যে আমরা স্ক্রিনে দেখে বড় হয়েছে, যেখান থেকে ম্যাজিক্যাল ব্যাপারটা শুরু হলো, সেইটার সঙ্গে কম্পারিজন না রেখেই কিভাবে সোমতীর্থদা এই চরিত্রটাকে ফুটিয়ে তুললে সেটা একটু যদি বলো। আসলে যেটা হলো যে তোমার যখন এটা দেখলাম, স্ক্রিপ্টটা দেখলাম, গল্পটা তো আগেই পড়েছিলাম। আহ সেখানে দেখো ভূতের রাজা আমাদের সবার মনে কিন্তু একটা অলরেডি ইমপ্রেশন একটা আছে যে ভূতের রাজার ভয়েসটা যেটা। এবার গল্পে সেই অর্থে আমি যখন লাইন্স গুলো পড়ছি তখন আমার একটা জিনিস মনে হলো যে এখানে হয়তো একটু অন্যরকম হবে। তো প্রথমে ইনিশিয়ালি আমি চেষ্টা করেছিলাম যে একটু অন্যরকম করতে আর কি। তারপরে দেখলাম সেইটা ঠিক মিলছে না, কারণ আমাদের সাবকনসিয়াসে এমন ভাবে ভূতের রাজা এফেক্টটা আছে, সামহাউ কিছু একটা করতে হবে যেটা ইনিশিয়াল যে আমাদের ইমপ্রেশন সেটাও থাকে, অ্যাট দ্য সেম টাইম এটা কিছুটা হলেও একটু একটু যাতে আলাদা হয় আর কি, এইটা। আর অনেক কটাই জিনিস আছে, অনেক কিছু আছে, যেরকম যেটা শুভদীপ যেটা বলছিল যে গল্পের থেকে গল্পে আর সিনেমায় অনেক জিনিস আছে যেগুলো অনেক রকম আলাদা, যেটা যে এই গল্পে যে থোলের ব্যাপারটা আছে, সিনেমায় সেটা হয়ে গেল ক্ল্যাপ। এই ক্ল্যাপটা কিন্তু অদ্ভুত রকম একটা ম্যাজিক সৃষ্টি করছে, ঠিক আছে? সেরকম আর সব থেকে যেটা আমার যেটা মনে হয় যে আমি সেই সুযোগটা পেয়েছিলাম, যে আমি জানি না আর কেউ পেয়েছে কিনা, সেটা হচ্ছে যে পৃথ্বীরাজদার বাড়িতে গিয়ে আমি মানে মোটামুটি ভূতের রাজার জায়গাটা শোনার একটা পেয়েছিলাম আর কি, চান্স পেয়েছিলাম। এবং সেখানে অসাধারণ ভাবে যে মিউজিক এবং সত্যজিৎ রায়ের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যেভাবে পৃথ্বীরাজ দা এটাকে ব্লেন্ড করেছে, আমি মনে হয় অসাধারণ, মানে এখানেই যেন ম্যাজিকটা আরো ভালোভাবে এসছে আর কি। সো যত না ভয়েস থেকে এসছে ব্যাপারটা, তত না ওই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার মধ্যে থেকে এসছে। আর সেটার জন্য সাংঘাতিক ভাবে পৃথ্বীরাজ দা অসাধারণ ওই জায়গাটা দিয়েছে আর না কি। না, একদম তো একদম, এটা একদম ঠিক কথা। হ্যাঁ, আর মানে আমার জন্য চ্যালেঞ্জ তো ছিল, চ্যালেঞ্জ মানে কি চ্যালেঞ্জ, এখন এই চ্যালেঞ্জ যে সবাই জানে আর কি ভূতের রাজা, আমি যদি ভূতের রাজা অন্যরকম করতে যাই সেটাও একটা বিশাল বড় সমস্যা, কারণ সবার থাকে না একটা একটা অলরেডি একটা ইমপ্রেশন আছে, এবার আমার ভয়েসটা মনে হবে যে না ঠিক মানাচ্ছে না, ভূতের রাজা সেরকম হলো না। তো সামহাউ একটা কানেক্ট আমাকে রাখতেই হয়েছে আর কি ওরকম, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মানে চেঞ্জ করতে হয়েছে আর কি, কারণ লাইন্স গুলো আলাদা ছিল এই। আচ্ছা, একটু একটু ইন্টারাপ্ট করে বলছি যে এই যে আপনারা অডিয়েন্স যারা রয়েছেন, তারা যে এই এই বেস লাইনে যে শুনছেন গলাটা এখন সোমতীর্থদার, এইটা কিন্তু শুনতে পারবেন না গলাটা ভূতের রাজাতে, একেবারেই আলাদা, আপনার চিনতে অসুবিধা হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এবার পৃথ্বীরাজদার কাছে যাই। পৃথ্বীরাজদা, কিরকম লাগলো এই সাউন্ড ডিজাইনটা করে? এবং শুধুমাত্র সাউন্ড ডিজাইন তো না, সুন্দর রাজা চরিত্রটাও তুমি অভিনয় করেছো, কিন্তু আগে সাউন্ড ডিজাইনের সম্পর্কে আমি শুনি, কেমন লাগলো সাউন্ড ডিজাইন? দেখো, প্রথম কথা হচ্ছে
উম, এত বড় ইয়ে আমি আগে কখনো করিনি। এটা হচ্ছে সবচেয়ে প্রথম আমার জন্য চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ সত্যজিৎ রায়ের সিনেমার একটা রিপ্রেজেন্টেশন বানানো, চ্যালেঞ্জ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা কাল্ট স্টোরি, একটা মাইলস্টোন স্টোরি, যেটা সোহিনী এইমাত্র বললো, প্রথম আমাদের সুপার হিরোর স্টোরি, সেইটা নিয়ে করা এবং এত বড় একটা গল্প একসাথে করা এতক্ষণের। আমি এর আগে বড়জোর আধ ঘন্টা ম্যাক্সিমাম এরকম করেছি। তবে হ্যাঁ, যে পরিমাণ মন প্রাণ ঢেলে অভিনয় করেছে প্রত্যেকে, মানে আমি খুঁটিনাটি ছোটখাটো চরিত্রগুলো বলছি, যারা মাল্টিপল ভয়েস ওভার দিয়েছে, বাচ্চারা, রাজকুমার, প্রত্যেকে, আহ, এ এ আমার মনে হয় আহ, ভীষণ ভীষণ ভালো রকম লোকে আর কি এটা করেছে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এর যে ব্যাকবোন, এর ব্যাকবোন হচ্ছে সোহিনী। দি ন্যারেশন একদম। বিহাইন্ড দ্য স্টোরি, যেটা বানিয়েছে, যে ন্যারেশনটা করেছে, বাচ্চা থেকে বুড়ো সবাই খুব মানে ইয়ে মুগ্ধ হয়ে একটা আগ্রহী হয়ে শুনবে, মুগ্ধ হয়ে, মানে স্টোরি টেলিং যেটাকে বলে। আমরা তো অনেককে দিয়েই ন্যারেশন করাই। আমার মনে পড়ছে না লাস্ট কবে সোহিনী একটা গল্প গোটা ন্যারেট করেছে, তার উপরে একটা এত বড় স্টোরি, যেটা না, এটা মোটামুটি এটা প্রথম ছিল, এটা প্রথম ন্যারেশন ছিল। ন্যাচারালি সেই এইটা প্রথম ছিল। তো এই এই হচ্ছে সোহিনীর কন্ট্রিবিউশন এই এই ব্যাপারটাতে, মানে ও না হলে হয়তো এটা অন্য কারোর ইয়েতে ভালো লাগতো না, এখন মনে হচ্ছে বানানোর পরে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে তুমি বললে সাউন্ড ডিজাইন করার ক্ষেত্রে, আমি সাধারণত কি করি, আগেও বলেছি, আমি প্রচুর ফলি নিয়ে কাজ করি। মানে ভয়েস গুলো, মানে ভয়েস গুলো ক্লিন করার পরে বা নয়েজ টয়েস গুলোর পরে আমি ফলিটাতে অনেক বেশি প্রাধান্য দিই। এই এই গল্পটা তো আমি প্রায় 100-র ওপরে ফলি ব্যবহার করেছি। আমার প্রথমে ইয়ে ছিল যে, আমি প্রথমে ভেবেছিলাম যে স্টক স্টক ভিডিওর ফলি, বা টিকটক ভিডিওতে যে ফলি, যে সাউন্ডগুলো ব্যবহার করা হয়, বা তারক মেহতা কা উল্টা চশমায় যেগুলো ব্যবহার করা হয়, বা সারাভাই ভার্সেস সারাভাই যে কমেডিতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো ইউজ করব। কিন্তু পরে মনে হলো যে এই গল্প বানাতে গিয়ে এইরকম ফলি দিলে জিনিসটা বড্ড খেলো খেলো শোনাবে। তাহলে কি করণীয়? তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইয়ে চেঞ্জ করে একটা ধারণা পাল্টে পুরোপুরিভাবে ফলিগুলোকে ক্রিয়েট করতে হবে। মানে এক একটা সাউন্ড বা এক একটা জায়গা, আহ, যারা শুনবেন তারা বুঝবেন আর কি। বেশ কয়েকটা জায়গা আছে, কয়েকটা সিন আছে, সেই সিনগুলোকে তৈরি করা উইদাউট মিউজিক, সেই ফলিগুলোকে আমাকে বসে মাল্টিপল সাউন্ড ইফেক্টস দিয়ে সেগুলোকে তৈরি করতে হয়েছে, তাতে সময় লেগেছে অনেক, মাসখানেকের কাছাকাছি। এটা গেল একটা। সেকেন্ডলি সাউন্ড ডিজাইনে আমার মনে হলো যে কিছু কিছু জায়গায়, মানে সত্যজিৎ রায়ের সৃষ্ট ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি না বসানো হয়, তাহলে কেমন যেন ইনকমপ্লিট শোনাচ্ছে গল্প, কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। তো সেইটাতে একটু এক্সপেরিমেন্টেশন শুরু করলাম, তাতে দেখলাম যে সত্যি মানে জিনিসটা তো কালজয়ী। আর যাই হোক, তাকে আমরা উপাসনা করি আমরা সবাই মিলে। তো সেই হিসেবে ওনার তৈরি মিউজিককেই ব্যবহার করে, মানে অনেকখানি, বেশ খানিকটা ব্যবহার করে মিউজিকের পার্টটা কিছুটা করলাম। তো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নেই তাতে। প্রচুর চ্যালেঞ্জেস, তবে আমার বিশ্বাস যে সবারই এত বড় প্রচেষ্টা, এবং বিশেষ করে ন্যারেশনের যে যে কি বলবো, যে মানে একটা তীক্ষ্ণ একটা আউটপুট যেটা এসেছে ন্যারেটারের, বা এই এর মিউজিকের সাথে সত্যজিৎ রায়ের ইয়ে ব্লেন্ড করা, এটা ওভারঅল সবারই খুব ভালো লাগবে। বয়স 8 থেকে 80 যাই হোক না কেন, লোকের শুনতে ভালো লাগবে, এইটাই আশা রাখি এবং সেই চেষ্টাই করেছি। এখন শ্রোতা বলবেন কেমন হয়েছে। আচ্ছা পৃথ্বীরাজ, তাকে আর একটা প্রশ্ন করি যে সত্যজিৎ রায়ের কথা তুমি বললে, তো সত্যজিৎ রায় আজ থেকে মিউজিক বানিয়েছেন বহু বছর আগে, অনেক কাল হ্যাঁ। আগের ঘটনা, এবং তার সিনেমায় মিউজিক গুলো সত্যি সত্যি আমাদের এখনো কানে লেগে আছে। কিন্তু মানে কেন এই এতদিন বাদে আজকে 2024 এসে দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের মিউজিকের এতটা প্রাধান্য, এতটা গুরুত্ব কেন এখনো অব্দি, কেন আমাদের কানে লেগে থাকে?
দেখো একটা আহ, ওনার ওনার মানে কেপেবিলিটি, মানে একজন মানুষ, তুমি ধরো ডিজনি বা হিচকক বা সে উডি অ্যালেন, কিংবা আমি হলিউডের কথাই বলছি, এই রকম ধরনের কিছু, বা চার্লি চ্যাপলিন, এরকম ধরনের কিছু মানুষ আছেন যারা ডিরেকশন, স্ক্রিন প্লে, মিউজিক পরপর একসাথে সবকিছু ওনারা করতেন, ঠিক আছে, অ্যাক্টিং, ক্যামেরা সবকিছুই এনাদের নিজেদের কন্ট্রোলে থাকত। ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে সত্যজিৎ রায় ইজ অলসো এই এই ক্যাটাগরিতেই পড়েন, এবং যার জন্য একটু আগে বললাম যে আমরা কয়েকজন উপাসক হিসেবেই ইয়ে করি, নিজেদেরকে কনসিডার করি, এবং সেই রকম ভাবেই আমরা ওনার তৈরি অনেক কিছু আমরা ধৃষ্টতা দেখাই, রিক্রিয়েট করার, আমাদের মতো করে বানানোর, আমাদের মতো করে শোনানোর। সত্যজিৎ রায় যে মিউজিক যেটা করতেন, বা আমি আমি যতদূর জানি বা শুনেছি বা জেনেছি, যে অনেক বড় বড় মিউজিশিয়ান, সাপোজ বিলায়েত খান বা রবিশঙ্কর ভাই, এনাদেরকে উনি মিউজিক গুলো করতে বলতেন, কিন্তু এনারা রাগ প্রধান বা ইয়ে হিসেবে এক মানে খুব শর্ট ক্লিপ হিসেবে বা মিউজিক হিসেবে ওনারা হয়তো পারতেন না। ওনাদের মিউজিক অনেক সময় খুব বড় হয়ে যেত, এবং যে কটা গানের মধ্যে বা ইয়ের মধ্যে, রাগের মধ্যে যে কটা ফেজেস রয়েছে, সবগুলো অনেকটা করতে গিয়ে হয়তো 3-4 মিনিট হয়ে যেত। সত্যজিৎ রায় লাগতো হয়তো 30-40 সেকেন্ড কোনো একটা ক্লিপে, একটা ট্রানজিশন মিউজিক বা একটা কোনো, ফর এক্সাম্পল আমাদের কানে চোখ বন্ধ করলে একটু চিন্তা করো যে উৎপল দত্ত ঢুকছেন, পেছনে কয়েকজন সভাসদ, বিদূষক, একটা যে মিউজিক উৎপল দত্তর সাথে সাথে যেটা চলে, সেটা উৎপল দত্ত চেয়ারে বসলেন সিংহাসনে, তারপরে উনি এরম ভাবে বসতে বললেন, বিদূষকও সঙ্গে সঙ্গে এরম এরম করছে, এই যে খানিকক্ষণ চলার পরে একটা সাইলেন্স এল। এই পুরো জিনিসটা কতক্ষণ যায়? খুব বেশি হলে 50 সেকেন্ডস, লেস দ্যান আ মিনিট। একদম একদম কিন্তু একদম। এই বাজনাটা যদি একজন স্বনামধন্য একজন মাস্ত্রকে দিয়ে বাজানো হয়, সঙ্গে একজন সারেঙ্গি প্লেয়ার বা একটা সরোদ প্লেয়ার, সিতার, এরকম ভাবে ওনারা যদি বাজান, ওনাদের এটা বড় হয়ে যেত, তো ওনাকে বসে বসে এডিট করতে হতো। তো তাতে উনি ইয়ে করতেন যে আমার সময় তাতে বেশি লাগছে, এবং অথচ খরচও হচ্ছে, তারা সেরকম ভাবে ইয়েও নিচ্ছেন। সত্যজিৎ রায় তখন সেই বেসিসে উনি তার সুরগুলোকে নিজে বানাতে আরম্ভ করেন, ওনার ওনার নিজস্ব লোক দিয়ে, নিজস্ব এ দিয়ে, আমি শুনেছি আর কি, এরকম ভাবে উনি ওনার নিজেদের রিকোয়ারমেন্ট মতো উনি সেগুলো শুরু করেন। কিছু জিনিস অবশ্যই ইয়ে করেছেন, যেমন এই ভূতের রাজা সিকোয়েন্সের কথা হলো, আনন্দ শঙ্করের যে যে নাচের যে ইয়েটা, পুরো ফেজটা 4.5 মিনিট কি 5 মিনিটের আছে ভূতের নাচটা। তো আমার মনে হয় আজকে আমরা হয়তো এই স্টোরিটা বানাচ্ছি সত্যজিৎ রায়ের ফিল্মের ফিল্মের মিউজিকের ইয়ে দিয়ে, কিন্তু আমরা যদি অন্য কোনো গল্পে, অন্য কোনো জায়গাতেও যদি প্রয়োজন মতো মানে ব্যবহার করি, আমার মনে হয় না এই এই সুরগুলো বা এই ক্লিপস গুলো, সাউন্ড ক্লিপস গুলো, এগুলো এগুলো কোনোদিন পুরনো হবে। কারণ তুমি ভেবে দেখো, কোথাও একটা শান্ত নিরিবিলি রাতে দূরে একটা বাজনা যদি বাজে একটা মাইক্রোফোনে, সাপোজ কেউ কোথাও একটা গান বাজাচ্ছে, তোমার কান কিন্তু বলবে এটা সত্যজিৎ রায়ের বাজনা, এই গানটা এখন শুরু হবে। জাস্ট লাইক কিশোর বা লতা বা ইয়ে, যে এই জন্যই এগুলো লেজেন্ডারি হয়, এগুলো ইয়ে হয়। তো আমার মনে হয় না এটা কোনোদিন পুরনো হবে। বাঙালি যতদিন মনে প্রাণে বাঙালি থাকবে, বাঙালি যতদিন কালচারাল ইয়ে থাকবে, ততদিন এও থাকবে। আজ 100 বছর হয়ে গেছে, একটু আগে ইয়ে বললো, গোপী গাইন বাঘাবাইন লেখা 1915 সালে, 100 বছরের ওপর। আগামী 100 বছর পরেও কেউ যদি এটা নিয়ে নাড়াঘাটা করে, সে একই জায়গায় থাকবে, একইভাবে বেশ কিছু মানুষ আছেন চাম। একদম একদম ঠিকই ঠিকই। আচ্ছা সোহিনীদি, তোমার কাছে আর একবার ফিরে আসি, যে তুমি যে গল্প পাঠ করেছো এটায় প্রথমবার, এবং তোমার প্রথমবারই গল্প পাঠ, এটা প্রথমবারই এত সুন্দর একটা এবং এত চ্যালেঞ্জিং একটা গল্প পাঠ। কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গোপী গাইন বাঘাবাইন আমরা সকলে আমাদের মনে গাঁথা সেই গল্পটা। সেই গল্প পাঠ করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল, এবং
তুমি কিভাবে এই গল্প পাঠটা করলে, কিভাবে সেটা দেখলে? আহ সত্যি কথা বলতে কি, মানে আমার কাজটা সব থেকে সহজ ছিল, এটা আমার মনে হয়। কারণ এটা একেবারেই চ্যালেঞ্জিং এই কারণেই ছিল না আমার জন্য, বা প্রত্যেকেই যারা মানে এই গল্প পাঠের জায়গাটা আমি বলবো, বাকি কাজগুলো বেশ, কারণ আমরা প্রত্যেকেই খুব ভালোবেসে খুব যত্ন করে এই একটা সুন্দর গল্পকে আহ মানে রূপ দেওয়ার চেষ্টা করেছি। আহ এবং সব থেকে কঠিন কাজ হচ্ছে যে একটা ওই অ্যাম্বিয়েন্স তৈরি করা। কিন্তু যারা গল্প পড়তে ভালোবাসে এবং আমরা যারা এই গল্পটা বহুবার পড়েছি, তাদের জন্য এটা একটা বেশ আবার সুন্দর অনুভূতি, বেশ মজার, মানে পুরো অভিজ্ঞতাটা আমার কাছে খুব মজার আর কি। শান্তনবাবু লিখেছেন, বাঘা তো নিজে আছেই, বাকি সব বাঘা শিল্পীর উপস্থিতিতেই আলোচনা শুনতে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ শান্তনবাবু, আপনি খুব মন থেকে ভালোবেসে আমাদের কমেন্ট করেছেন, ধন্যবাদ। যেটা বলছিলাম যে পেশাগত কারণে হয়তো আমার খুব একটা গল্প পড়া হয় না, কিন্তু গল্পের তৈরির এই প্রচেষ্টা, ভালোবাসা এবং আবদারের জন্য আমি বারবার এই ধরনের গল্প পড়তে এবং শুনতে, এটা দুটোই আমার হয়ে যায়। সেই জন্য গল্পের তৈরিকে আরো একবার আমি ধন্যবাদ জানাই, এবং প্রত্যেককে বলবো যে আপনারাও কিন্তু এই গল্পটা আহ একবার হলেও শুনবেন। আমরা খুব ভালোবেসে খুব মানে আন্তরিকভাবে এটা তৈরি করার চেষ্টা করেছি, আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। একদম। আচ্ছা, শুভদীপ দা, আহ, শুভদীপ দার কাছে একটু যাই। শুভদীপ দা, তুমি এই গল্পটাতে শুধুমাত্র তো দারোগার চরিত্রে অভিনয় করোনি, দারোগার চরিত্রে অভিনয় করেছো এবং তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কণ্ঠ যে তুমি দান করেছো, পুরোটাই তুমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে কতটা তুমি আলাদা করে সেটা করলে এবং মানে সেটা কিভাবে একটা আলাদা জায়গায় রাখলে, যে আলাদা আলাদা চরিত্র সেটা কিভাবে তুমি পোর্ট্রে করলে, এবং তার সঙ্গে যেটা মেন তোমার চরিত্র দারোগা, সেটা কিভাবে আলাদা করে রাখলে? আহ দেখো, সত্যি বলতে যে মানে যেহেতু একটা মানে হয় না যে যেটা মানে জানা থাকে, মানে চেনা পিচে খেলতে সহজ হয়। তো ফলে এবার যেহেতু পড়া অনেকটা, এবং সেই ধরো মানে যেটা আমি বলবো যে পড়ার থেকেও সিনেমার যে সিনেমার রেফারেন্সটা আমি এই জন্য দিচ্ছি, কারণ ওইটা বেশি বোধহয় মনে থাকে, কারণ অডিও ভিজুয়াল তো আফটার অল, তো অডিও ভিজুয়াল জিনিসটা বেশি মনে থাকে আমাদের। তো সেইটার জন্য সেখানে যে তোমার বিষয়গুলো, তো সেখানে কেমন হতে পারে সেই দারোগা, হ্যাঁ সে একটু কেমন ধরনের তার চরিত্রটা ছিল, হ্যাঁ তো এই হিসেবে, এবং বাকি যেগুলো সেগুলো আমার মানে আমার নিজের মনে হয়নি যে খুব কঠিন বা কিছু একটা কিছু। হ্যাঁ, যে একটা চরিত্র, এই চরিত্রটাকে এইভাবে ফুটিয়ে তুলতে, যেহেতু এটা একটা মানে প্রথম থেকেই অন্য গল্পের ক্ষেত্রে সাধারণত হয়, আচ্ছা তাহলে এই ক্যারেক্টারটা কেমন হবে, হ্যাঁ কিরকম ধরনের, কিন্তু মানে কিছু থাকে যে ক্যারেক্টার গুলো মানে জানা, এবং সেই কারণেই এটা অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। তো এটার ক্ষেত্রেও তাই, দারোগা এবং বাকি যে চরিত্রগুলো, তো সেটা আমার মজা লেগেছে, আনন্দ লেগেছে, এবং খুব ইজিও মনে হয়েছে। আচ্ছা, একদমই তাই। এবারে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা বারবারই সিনেমার কথা তুলে আনছি ঠিকই, কিন্তু এটা ভীষণভাবে বলা জরুরি যে এই গল্পটা কিন্তু পুরোপুরি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখার উপরই নির্ভর করে আমরা করেছি। কিন্তু স্বাভাবিকভাবেই যে যেহেতু আমাদের গুপি গাইন বাঘা বাইনের সিনেমাগুলো, মানে প্রথম গল্প যেটা ছিল গুপি গাইন বাঘা বাইন, সেই গল্পটা অনুযায়ী সত্যজিৎ রায়ের প্রথম সিনেমাটা বানিয়েছিলেন গুপি গাইন বাঘা বাইন। তারপরে সেটা জনপ্রিয় হওয়ার পরে আরো দুটো সিনেমা বানানো হয়, সত্যজিৎ রায় বানান। কিন্তু এই গল্পগুলো কিন্তু, বা যেটা আমরা প্রেজেন্ট করছি গুপি গাইন বাঘা বাইন, সেটা একেবারেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গল্প, তাকে ফলো করেই। তার মধ্যে কিছু সামান্য বদল ঘটানো হয়েছে, যেটা মানে আমাদের করতেই হয় কিছুটা অডিও অ্যাডাপ্টেশন করতে গেলে, সেটুকুনি, খুব একটা বেশি কিছু নয়, শুধুমাত্র প্রয়োজনীয় কিছু চেঞ্জেস ঘটানো হয়েছে। কিন্তু মূলত কিন্তু এটা গল্পকে ফলো করেই আমরা বানিয়েছি। এখানে কিন্তু সিনেমার সঙ্গে যদি আপনারা তুলনা করতে যান, অডিয়েন্সের জন্য এই মেসেজগুলো, যে যদি সিনেমার সঙ্গে কম্পেয়ার করে আপনারা দেখতে যান তাহলে হয়তো অনেকটা নিরাশ হয়ে যেতে হবে। কিন্তু তাই জন্য যদি আপনারা গল্পটা ফলো করেন, যদি গল্পটা আপনাদের পড়া থাকে, এবং আমি বলবো যে গল্পটা যদি না পড়া থাকে তাহলে এটা একদম একটা মৌলিক গল্প হিসেবে আপনি শুনুন, এবং শুনে তারপর হয়তো আপনার পড়তে আরো বেশি ভালো লাগবে, আপনি হয়তো ফিরে যাবেন গল্পের বইয়ের কাছে গিয়ে পড়বেন গল্পটা।
তো এটা গল্পটা কিন্তু আমরা ফলো করে বানিয়েছি, এটা বারবার করে এই জন্যই বলা, কারণ সিনেমার সঙ্গে এটার অনেকটাই পার্থক্য হয়তো আপনি পাবেন, তাই জন্য মনে হতে পারে যে এইগুলো হয়তো ঠিক হলো না, সেটাই সেই জন্য। আচ্ছা, পৃথ্বীরাজ দা, তুমি তো শুন্ডির রাজা চরিত্রটা অভিনয় করেছো, তো আমরা যেরকম সিনেমায় দেখেছি, সিনেমার কথা যেহেতু বারবার আসছে, সিনেমায় দেখেছি সেরকম সেখানে শুন্ডির রাজা কিন্তু অন্যরকম, এখানে শুন্ডির রাজা অন্যরকম। তো এখানে শুন্ডির রাজা, যেটা গল্পে শুন্ডির রাজা, সে কিন্তু ভিলেন, আর হ্যাঁ কিন্তু ইয়েতে উল্টো, সিনেমাতে উল্টো। তো এখানে যে শুন্ডির রাজার ভিলেন যে চরিত্র, মূল ভিলেনের চরিত্র, সেটা কিভাবে তুমি অ্যাক্ট করলে এবং সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল একটু জানাও। আমার খুব ছোটবেলায় পড়া, একটু আগেই অনেকেই এখানে আলোচনা করলো, অনেকেই ছোটবেলায় পড়েছে, আমিও পড়েছি সেই উপেন্দ্র কিশোরের বই, কিন্তু ভুলে গেছি। মানে গুপি গাইন বাঘাবাইন গল্পটা, বা তারপরে ছিল একটা ঘ্যাগা সুর, মনে থাকবে, একটা ছিল সাতমার পালোয়ান সেই অনেক বইটাতে। অনেক গল্প ছিল, হ্যাঁ তো হ্যাঁ, ঘ্যাগা সুর ছিল। তো আমার মনে একদম আছে খুব একদম। ছোটবেলায় এক মেসোমশাই আমাদেরকে বসিয়ে বসিয়ে শোনাতেন, তখন আমি ক্লাস বেশি, সিনেমাটা অনেক বেশি অডিও ভিজুয়াল বলে তার এফেক্টটা রয়ে যায়, তার এটা রয়ে যায়। সত্যি কথা বলতে কি, জিনিসটা বানাতে গিয়ে, মানে সাউন্ড ডিজাইনটা তো করতে গিয়ে আমি তখন দেখি যে, মানে তখন আমার ইয়েটা ভাঙে যে আরে, এ তো হাল্লার রাজা, হচ্ছে ইয়ে, হাল্লার রাজা যাচ্ছে যুদ্ধ করতে শুন্ডিতে, হাল্লা চলেছে যুদ্ধে যুদ্ধে, আহ, এ তো ভারী বিপদ। এদিকে শুন্ডির রাজা হয়ে গেল ভিলেন, সে সবাইকে এখানে অ্যাকচুয়ালি এ তো শুন্ডির রাজা যাচ্ছে ঠিক কথা যুদ্ধ নয়। করতে। তখন আমি একবার রেফারেন্সের জন্য একবার জিজ্ঞেসও করলাম তখন সৌপর্ণকে, তখন সৌপর্ণ যখন আমার ভুলটা ভাঙালো, তখন আমাকে আবার কিছু ডিজাইনিং এর সময় কিছু চেঞ্জেস আমাকে তখন করতে হলো। পৃথ্বীরাজ দা একটু ল্যাগ করছে কানেকশনটা। আচ্ছা, পৃথ্বীরাজ দা যতক্ষণ না কানেকশনটা ইয়ে হয়, ফিরে আসে, ততক্ষণ আমরা সোমতীর্থদার কাছে একবার যাই। আচ্ছা সোমতীর্থদা, আমরা তো ভেরিয়াস রকমের গল্প পড়ে আসছি অনেক দিন ধরেই। আহ, মানে আমরা এখানে যেমন গুপি গাইন বাঘাবাইন করছি, সেরকম আমরা আহ, আমরা তোমার অনেক ডিটেকটিভ গল্প করছি, আবার অনেক সামাজিক গল্পও করছি। কিন্তু আজকের দিনে এসে, আজকের যুগে এসে, আজকের বাচ্চারা যেরকম ধরনের গল্প পছন্দ করে, সেখানে এই গল্পটা, এই যে গুপি গাইন বাঘাবাইন, যেটা আমরা ছোটবেলায় পড়ে এসেছি, এটা আজকের জেনারেশন যারা আজকে ছোট বাচ্চা, তাদেরকে কতটা তোমার মনে হয় তাদেরকে কতটা প্রভাব পড়বে মনে, বা কতটা তাদেরকে ইন্সপায়ার করবে? দেখো, একটা জিনিস যে ম্যাজিক এমন একটা জিনিস না, সেটা খুব ইউনিভার্সাল জিনিস। একটু আগে তুমি বলছিলে যে সত্যজিৎ রায়ের মিউজিক আমরা মানে কেন এত ভালোবাসি, অনেকদিন আগেকার তিনি করেছিলেন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ম্যাজিকের একটা, ম্যাজিক ক্রিয়েট করার যে মানে কম্পোজিশনের যে ব্যাপারটা, সেটা এমনই, সেটা বাচ্চারা তো বাচ্চাই, সেটা 1960s এর বাচ্চা বলো, আর এখন আমরা বলি যে এখনকার বাচ্চা অনেক অ্যাডভান্স, আনা, কিন্তু আফটার অল তাদের বেস লাইন বলো, তাদের কোনো কিছু নতুনকে দেখার বা অ্যাপ্রিসিয়েট করার যে ক্ষমতা, সেটা তো খুব ফ্রেশ, সেটা তো একই রকম। সুতরাং ম্যাজিকের প্রতি তাদের ইনক্লাইনেশন কিন্তু একই রকম, ঠিক আছে, সেটা কিন্তু ইউনিভার্সাল। এইবার ধরো যে তুমি যে ফার্স্ট যেটা বললে যে মিউজিকটা আমাদের এত ক্যাচ করে কেন, সেখানেও কিন্তু একটা ম্যাজিক আছে। মানে ওনার যে কম্পোজিশন, সেখানে একটা ম্যাজিক আছে। এখানে দেখো, এখানে তুমি যদি বরফির ক্যারেক্টারটা দেখো, বরফির যে গেট আপটা আছে, সেই গেট আপটা ইটসেলফ একটা ম্যাজিক। তার কারণ হচ্ছে বরফি সবকিছু আছে, ঠিক আছে, সবকিছু দাও, শুধু একটা জিনিস যদি বরফির না থাকে, তুমি কিন্তু সেই ম্যাজিকটা পাবে না। সেটা হচ্ছে তার অ্যান্টেনাটা। এই যে অ্যান্টেনাটা একদম দুলছে, একদম। বুঝতে পেরেছি, এই যে অ্যান্টেনাটা দুলছে, এবার এইটা কিন্তু ওনার কম্পোজিশনও আছে। যেরকম যেরকম যে কোনো একটা কম্পোজিশন, ধরো যে কোনো একটা মিউজিক, এই ট্যানা ড্যাউনটা যেটা উঠছে,
সেটাও কিন্তু একটা ম্যাজিক। তো এই যে ম্যাজিকটা এমনই আর কি, সেটা সেটা যে কোনো বাচ্চারই হোক। সুতরাং সত্যি যদি বাচ্চাদের বাচ্চার মতো মন থাকে, ডেফিনেটলি সেই ম্যাজিকটা ধরতে পারবে। আর এখানে একটা জিনিস বলি যে এখানে কম্পেয়ার করা একদমই উচিত না, কারণ গল্পটা গল্প, সিনেমাটা সিনেমা। কিন্তু গল্পটা পড়ে আর সিনেমাটা দেখে যদি ম্যাজিক তুমি পেতে চাও, গল্পের গল্পে অনেকগুলো ম্যাজিক আছে, কিন্তু সিনেমাটা যেটা বললাম যে ক্ল্যাপের একটা ম্যাজিক আছে, তারপরে তোমার এই যে হাল্লা সুকুন দিয়ে এ করে দেবো, এটাও একটা ম্যাজিক আছে। তারপরে তোমার এই যে যখন গান করছে সবাই থেমে যাচ্ছে, এইটার একটা আলাদা ম্যাজিক আছে। তো এই অডিও ভিজুয়াল আর ম্যাজিক জেনারেট করার যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু সিনেমাটা অনেক বেশি। এবার আমাদের যে এটা হচ্ছে প্রোডাকশনটা যেটা হচ্ছে আর কি, সেখানে তুমি দেখবে সেখানে গল্পটাকে যেরকম ধরে রেখেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু মিউজিক দিয়ে সিনেমারও কিছু এলিমেন্টস নিয়ে এসেছি। কারণ পৃথ্বীরাজদা যে ফলিজ গুলো ব্যবহার করেছে, প্রচুর ফলিজ, মানে ফলিজের জন্য আলাদা একটা ফোল্ডারই আছে আর কি। এবং নানা রকম জায়গা থেকে, নানা রকম মানে ওয়েবসাইট থেকে পৃথ্বীরাজদা ফলিজ গুলো ব্যবহার করেছে, আর সেইগুলো যা ম্যাজিক ক্রিয়েট করেছে দারুণ। সুতরাং আমি বলতে পারো, আমার ওপিনিয়ন এটাই যে বাচ্চারা যদি সত্যিকারই একটা, মানে সত্যি বাচ্চারা তো বাচ্চার মতো মনে হবেই, সেই নিয়ে যদি শোনে, ডেফিনেটলি তারা এই ম্যাজিকের আস্বাদন করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি একটা কথা বলবো, একটা কথা না হ্যাঁ, হ্যাঁ, বললেই নয়, সেটা হচ্ছে গোটা ফিল্মটা জুড়ে অন্য কোন চ্যানেল কি করেছে সে ব্যাপারে আমি যাচ্ছি না, তবে আমাদের যে গুপির ক্যারেক্টারটি করেছে, সে গানগুলি গেয়েছে, এত অসাধারণ সেই গান, এটার উল্লেখ যদি না করা হয় এই এই প্রোমো, এই 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 আমাদের সিটিংটাতে বসে, তাহলে খুব অন্যায় করা হবে, খুব আনজাস্টিফাইড হবে তার ইয়ের প্রতি, মানে সরি ইনজাস্টিস হবে তার প্রতি। সৌম্য আজকে থাকতে পারলে খুব ভালো হতো, অসাধারণ গানগুলো করেছে এবং সেইগুলোর জন্য আমাকে খুব বেশি খাটতে হয়নি, সেগুলো এত সুন্দরভাবে মানে মেলানো গেছে আর কি, যে সত্যি মানে আই অ্যাপ্রিসিয়েট। আর একটা জিনিস আমি বোধহয় একটু মাঝে অফ ট্র্যাক হয়ে গেছিলাম, শুন্ডির রাজার কথা বলেছিল সন্তোষ দত্ত, হাল্লা শুন্ডি ঝুন্ডি যা হোক না কেন, ওর ধারে কাছে কেউ যাবে না, ধারে কাছে কেউ যেতে পারবে না। তিনি একজন প্রবাদ প্রতিম কমিক অ্যাক্টর, কিন্তু মানে তার টাইমিং, তার ক্ষমতা। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে যখনই ভুলটা ভাঙলো যে শুন্ডির রাজা হচ্ছে এইরকম একটা মানে ধূর্ত ছল নিষ্ঠুর একটা রাজা, যে কথায় কথায় বলছে ঢোল সমেত পুড়িয়ে দাও, তোমাকে শুলে চড়াবো, এই যে সব গল্পে আছে, এইগুলো করার সময় প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয়েছে যে এটাকে একটু ন্যাকা ন্যাকা করে বলতে পারলে বোধহয় ভালো লাগবে, মানে ভেতরে ভেতরে প্রচুর ছলচাতুরি, ধূর্ততা, নিষ্ঠুরতা, কিন্তু কথা বলে খুব ন্যাকা ন্যাকা করে, মিষ্টি মিষ্টি করে। তো সেই হিসেবে একটু ভ্যারিয়েশন দেওয়ার চেষ্টা করেছি। কোনোভাবেই কারোর ধারে কাছে যাওয়া যায় না, পৌঁছানো যায় না, কিন্তু এই যে সোহিনী বললো এক্ষুনি, খুব আন্তরিকতার সঙ্গে, খুব ভালোবাসার সঙ্গে এটা বানানো। প্রায় 2 মাস আগে সবাই তাদের নিজেদের ইয়ে জমা দিয়েছে, আমার 2 মাস সময় লেগেছে এটা তৈরি করতে। আশা করি মানুষ এনজয় করবে, বাচ্চারাও এনজয় করবে, বড়রাও এনজয় করবে, এইটুকু বলতে পারি। না তাহলে তুমি যে এই চরিত্রটা অভিনয় করার সময় তোমার কি মাথায় সন্তোষ দত্তের ক্যারেক্টারটা ছিল, না তুমি একদম নিজের মতো করে মৌলিকভাবে করেছিলে? শুনতে পেলাম না। বলছি যে এই শুন্ডির রাজা চরিত্রটা অভিনয় শুনতে করার পেলাম সময় না। তাহলে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, আরেকবার শুনতে পেলাম না, সরি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে শুন্ডির রাজা যে চরিত্রটা তুমি অভিনয় করলে, সেই অভিনয়টা করার সময় কি তুমি তাহলে সন্তোষ দত্তের চরিত্রটা, তার অভিনয় যে শৈলীটা, সেটা মাথায় রেখে গিয়েছিলেন, নাকি তুমি একেবারেই নিজের মতো করে মৌলিকভাবে একেবারেই না, একেবারেই না, ওইটাই তো বললাম। তাহলে তাহলে বোধহয় আমি ঠিক ইয়ে করতে পারিনি হয়তো, মানে আমি বললাম যে ওর ধারে কাছে কেউ যাবে না, ওই টাইমিং, ওই কমিক্যাল ইয়ে, ওর ধারে কাছে কারোর যাওয়ার ক্ষমতা নেই। আমি বললাম যে একটা নিষ্ঠুর রাজা, আমার যখন ভুলটা ভাঙলো যে শুন্ডির রাজাটাই হচ্ছে ভিলেন, শুন্ডির রাজাই নিষ্ঠুর, আমার মনে হলো যে ওইটার একটা ব্যাকগ্রাউন্ডে একটা বেশ ন্যাকা ন্যাকা করে ডায়ালগ গুলো বলি পুরোটাই, যেন
এরম এরম ভাবে কথা বলবো, কিন্তু পুরো নিষ্ঠুরতাটা যেটাই সেটাই বলবো খুব নিষ্ঠুরতার সঙ্গে, যাতে করে একটু মজাদার হয় আর কি। এইটা ভেবে করা আর কি। আমরা তো আচ্ছা, ঠিক ছোটবেলায় আছে। সবাই ঠাকুমাদের গল্প শুনেছি, দাদু ঠাকুমার গল্প শুনেছি, এখন এই ঠাকুমার ঝুলির কনসেপ্টটা উড়ে গেছে। হ্যাঁ, তবুও বলবো যে এই গল্পের থরির মাধ্যমে আবার সেই ঠাকুমাদের গল্পগুলো আমরা আপনাদের কাছে নিয়ে এসে বাচ্চাদের জন্য আবার একটু মনে করিয়ে দিতে চাই। নিশ্চয়ই 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 একদম। নিশ্চয়ই। এবারে ব্যাপারটা এটাই হচ্ছে যে আমি নিজেও এখানে যে বাঘার চরিত্রটা অভিনয় করেছি, এখানে ভীষণই মানে চ্যালেঞ্জিং ছিল এই কারণেই। সে কারণে আমি মানে যেহেতু সকলের মাথায় ছবিটা রয়েছে অ্যাকচুয়ালি, যে বাঘা মানে রবি ঘোষ এবং তপেন চট্টোপাধ্যায় গুপি, মানে এটা আমাদের মাথা থেকে কোনোদিন জীবনে মুছবে না। মানে যতদিন গুপি বাঘার চরিত্র আমাদের মাথায় থাকবে, ততদিন এনারা মাথায় থাকবেন। আর এই জায়গা কেউ নিতে পারে না কখনো, মানে কোনোভাবেই নিতে পারে না, সিনেমায় নয়, অডিওতে নয়, কোনোভাবেই। সেখানে গুপির চরিত্র অভিনয় করা বা বাঘার চরিত্র অভিনয় করা, আহ, যদিও এখানে গুপি আজকে থাকতে পারেনি, ও থাকলে আরো ভালো বলতে পারতো গুপির চরিত্রটা কিভাবে ও পোর্ট্রে করেছে সৌম্য। তো আমি বাঘা হিসেবে যেটা বলতে চাই যে আমার এক্সপিরিয়েন্স, আমি এই চরিত্রটা করার সময় না আমি আবার পুরো সিনেমাটা নতুন করে দেখেছি। আগে তো আমার অনেকবার সিনেমাটা দেখা ছিল, আহ, মানে বেশ 3-4 বার তো দেখা ছিলই, কিন্তু এই অডিওটা করার সময়, এই পার্টিকুলার বাঘার চরিত্রটায় অভিনয় করার সময় আমাকে আলাদা করে পুরো সিনেমাটা আবার নতুন করে দেখতে হয়েছে, শুধুমাত্র বাঘার যে ম্যানারিজম, বাঘার যে চরিত্রের সারল্য, সেই সারল্যটা, এটা মূলত তো দুজন সরল ছেলে বন্ধুত্বের গল্প, তাদের দুজন সরল ছেলের কৃতিত্বের গল্প। তো এই এই যে বাঘার চরিত্রটা করতে গিয়ে সেটাই সব থেকে বেশি আমাকে ভাবতে হয়েছে যে কিভাবে সেই সারল্যটা আনবো, যে ওই বয়সী দুটো ছেলের যে মধ্যে যে সারল্য ব্যাপারটা, সে তাদের যে ম্যানারিজম গুলো, সেই ব্যাপারটা, ইনোসেন্সটা, সেইটা। তো সেটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। তো এখন আমরা প্রত্যেকেই আমাদের কাজটা করে দিয়েছি, আমাদের চরিত্রগুলো আমরা অভিনয় করে ফেলেছি, সৈনিধি গল্প পাঠ করে ফেলেছেন, পৃথ্বীরাজ দা অলরেডি সাউন্ড এডিটিং কমপ্লিট করে ফেলেছেন, আমার কাছে জমা পড়েও গেছে অডিও। আর কিছুদিনের মধ্যেই মানে 2 তারিখ 2 অক্টোবর আপনারা শুনতে পাবেন গল্পটা, রাত 9টার সময় এই গল্পটা লাইভ স্ট্রিমিং হবে। এবং লাইভ শুনলে তো খুবই ভালো হয়। যদি লাইভ শুনতে নাও পারেন কোনো কারণে, কারণ সেদিনকে মহালয়া, অনেক রকম পিকনিক থাকে, অনেক কিছু থাকে, যদি সেই সময় শুনতে নাও পারেন, তারপরে যেমন বাকি গল্পগুলো শুনে থাকেন পরবর্তীকালে আপনারা শুনতে পাবেন। এবং সব থেকে আপনাদের কাছে এটাই আর্জি রইল যে গল্পটা একদম শুনে মানে চোখ বন্ধ করে শুনবেন, কানে হেডফোন লাগিয়ে শুনবেন। কারণ এই যে মানে সাউন্ড এডিটিংটা, এই যে একটা ম্যাজিক ক্রিয়েশন, আমরা বারবার করে বলছি ম্যাজিক ক্রিয়েশনের ব্যাপারটা, এইটা কিন্তু শুধু কানে শুনে হয় না। মানে এটা কিছুতেই আপনারা উপলব্ধি করতে পারবেন না, এক্সপিরিয়েন্সটা আপনারা নিতে মানে বুঝতেই পারবেন না, ইমোশনটা আসবেই না। তো সেই জন্য ভীষণ প্রয়োজন আপনাদের, যদি হেডফোন থাকে হেডফোন, যদি ইয়ারফোন থাকে ইয়ারফোন প্লাগ ইন করুন ফোনের সঙ্গে, বা ল্যাপটপে শুনলে ল্যাপটপের সঙ্গে প্লাগ ইন করে ইউটিউবে আপনারা স্ট্রিম করুন গল্পটাকে। এবং এর পুরো যে এক্সপিরিয়েন্স, এটা অনেকটা বেশ বড় গল্প, 1 ঘন্টা প্রায় 15-20 মিনিটের, 16 মিনিট। 1 ঘন্টা 16 মিনিট, 16 মিনিট। হ্যাঁ 1 ঘন্টা 16 মিনিটের কাছাকাছি গল্পটা গেছে। এবং এই এতক্ষণের গল্পটা আপনাকে আমরা আশা করি যে একভাবেই আপনারা শুনতে পাবেন, উঠে যেতে হবে না কোথাও, এতটাই আমরা চেষ্টা করেছি সেইভাবে বানানোর। এরপরে পুরোটাই আপনাদের ওপর, শুধু কমেন্টে জানাবেন কতটা কেমন লাগলো। তবে ওই একটাই বারবার আর্জি, সিনেমার সঙ্গে কম্পেয়ার করবেন না, কারণ সিনেমার সঙ্গে গল্পের অনেকটা পার্থক্য। এবং আমরা সেই গল্পটাকেই সিনেমার ভাব মতো করে রূপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা শুধু চোখ বন্ধ করে শুনতে হবে। এইটুকুই আমার বলার। পৃথ্বীরাজ দা এবং সোমতীর্থ দা মিলে এবার আমরা লাইভটা শেষ করবো, ওনাদের দুজনের কথা শুনে। আমার আর নতুন করে কিছু বলার নেই। আমার মোটামুটি যা বলার সেটা বলেছি, যা করবার সেটা করেছি। এবার শ্রোতা বলবে। আমারও একই বক্তব্য। হ্যাঁ, কমেন্টসে মনিকা অধিকারী লিখেছেন, নিশ্চয়ই শুনবো, খুব ধন্যবাদ। অবশ্যই শুনবেন, আমরা লিঙ্কটা দিয়ে দেবো, ফেসবুক পেজেও দেবো, একদম ফেসবুক পেজেও আমরা দিয়ে দেবো লিঙ্কটা, এবং আমাদের ইউটিউব চ্যানেলে তো থাকবেই।
আর এই ভিডিওটাও যারা ফেসবুকে দেখছেন তারা তো দেখতে পাচ্ছেনই, আমাদের ইউটিউব চ্যানেলেও খুব তাড়াতাড়ি এই ভিডিওটা যেটা আমরা লাইভ সেশন করলাম সেটা তারাও দেখতে পাবেন। এটা একসঙ্গে দুটো সাইমালটেনিয়াসলি করা গেল না, কিন্তু এটাও তারাও দেখতে পাবেন, তো তারাও এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন যে কেমন ভাবে আমাদের গল্পটা তৈরি হয়েছে। আর অজিত সরকার লিখেছেন ভালো লাগলো, আমাদের লাইভ সেশনটা ওনার ভালো লেগেছে। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আপনারা যদি পজিটিভ এরকম রিয়াকশন দেন, যদি আপনাদের ভালো লাগে, আমরা এরপরেও আরো এরকম যদি আমরা করেই থাকি এরকম বিভিন্ন ধরনের গল্প যেগুলো কালজয়ী গল্প, সেই গল্পগুলো যদি আমরা আবার করি, এর পরবর্তীকালে আমরা আবার এরকম ধরনের লাইভ সেশন করতে পারি যদি আপনাদের পছন্দ হয়। ঠিক আছে, আজকে এইটুকুনি। রাত্রির 11টা 14। হ্যাঁ, ঘড়ির কাঁটা 11টা 14। আজকের মতো এখানেই শেষ। সবাইকে শুভরাত্রি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।